আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএলএড কোর্সের দ্বিতীয় বর্ষের অন্তর্গত একটা বিষয়, যেটাকে আমরা ইন শর্ট CC4 বলে থাকি, যেটা হলো পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। তো পেডাগজির বাংলা হলো শিক্ষণ বিজ্ঞান, আর কারিকুলাম বলতে আমরা যেটা বুঝি পাঠ্যক্রম। তার মানে পেডাগজি অ্যাক্রস কারিকুলামকে আমরা এক কথায় যেটা বলতে পারি যে পাঠ্যক্রম জুড়ে শিক্ষণ বিজ্ঞান কিভাবে কাজ করছে সেটাই আমরা আজকে সেটা সম্পর্কে আমরা জানবো। তো এই পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞান বা পেডাগজি অ্যাক্রস কারিকুলামের অন্তর্গত যে প্রথম ইউনিট, সেটা নিয়ে আজকে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই প্রথম ইউনিটটা হলো পেডাগজিক প্র্যাকটিস অ্যান্ড প্রসেস অফ লার্নিং। তো এই পেডাগজিক প্র্যাকটিস অ্যান্ড প্রসেস অফ লার্নিং পড়তে গিয়ে যে মেইন বিষয়গুলো আমরা জানবো, সেগুলো প্রথমত হচ্ছে হোয়াট ইজ পেডাগজি অ্যান্ড হোয়াট ইজ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এই দুটো সম্পর্কে আমাদেরকে আগে প্রথমে মূল ধারণাটা আগে জানতে হবে। তো পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞান, শিক্ষণ বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি মূলত, পেডাগজি ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ টিচিং। আরেকভাবে আমরা বলতে পারি পেডাগজি ইজ দ্য স্টাডি অফ টিচিং। তো এখন আমরা দেখে নেব হোয়াই ইট ইজ কল্ড সায়েন্স অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড আর্টস। পেডাগজিকে বা শিক্ষণ বিজ্ঞানকে আমরা সায়েন্স বলবো কারণ এই শিক্ষণ বিজ্ঞানের মধ্যে শিক্ষার কিছু স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা লার্নিংকে আরও উন্নত করতে পারি। এবং গবেষকদের মতন টিচাররাও কিন্তু নিত্য নতুন টেকনিক এবং স্ট্র্যাটেজিগুলো নিয়ে গবেষণা করেন এবং কোন কোন ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি এবং টেকনিকগুলো কিভাবে কাজে লাগবে সেই বিষয়গুলো দেখে থাকেন এবং সেই মতো সেইগুলোকে কিন্তু মডিফাই করতে পারেন। সিমিলারলি এটাকে আর্ট বলবো কারণ টিচার নিজের শিক্ষণের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে নিয়োজিত হয়ে যান, সেই হিসেবে কিন্তু পেডাগজিকে আমরা আর্ট বলবো। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে টিচিং এর মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়েই হলো পেডাগজি। যখন আমরা বা কোনো শিক্ষক যখন ক্লাসরুমে পড়াতে যাবেন, তিনি যখন কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেবেন, সেই ধারণা, যে বিষয়বস্তুটা সম্পর্কে ধারণা দিচ্ছেন, সেই বিষয়বস্তুটা কি কি কৌশলের মাধ্যমে ধারণাটা শিক্ষার্থীদেরকে দিচ্ছেন, সেটা কিভাবে শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখছেন, সেটা কিভাবে আমাদের শ্রেণীকক্ষের যে বৈষম্য, ব্যক্তিগত বৈষম্য নিয়ে কিভাবে উনি কাজ করছেন, কিভাবে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী তিনি ছাত্রছাত্রীদেরকে সেই বিষয়বস্তুটা শেখাচ্ছেন, বা কিভাবে উনি যেটা শেখালেন সেটা অ্যাসেস করছেন, এই পুরোটা নিয়ে কিন্তু হলো পেডাগজি। এবারে আমরা যদি বইয়ের ভাষায় একটু আসি, তাহলে বইয়ের ভাষায় এটাকে বলা হবে যে পেডাগজি হলো শিক্ষার তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়ের মধ্যে সমন্বয়। মানে যে তত্ত্বগুলো আমরা শিখছি এবং সেগুলো কিভাবে অ্যাপ্লিকেশন করছি, সেই দুটো সমন্বয়ই হলো পেডাগজি। এটা হচ্ছে পেডাগজির মূল ভাবনা। এবার এই পেডাগজি কথাটা এসছে একটি গ্রিক শব্দ পেডাগগিয়া থেকে। পেডাগগিয়া আবার দুটো শব্দ যোগ হয়ে পেডাগগি আসছে, পেডা অ্যান্ড গগিয়া। পেডা মিনস হচ্ছে শিশু, আর গগিয়া মানে হলো পরিচালন করা। তো পেডাগজি বা পেডাগগিয়া, যেটা মূল বিষয় আমরা বলতে পারি শিশুকে পরিচালন করা। এরপর আমরা এই পেডাগজি ইন এডুকেশন নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা আবার আলোচনা করব, কিন্তু এর আগে আমরা দেখে নিই যে হোয়াট ইজ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। কেন পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞান? কারিকুলাম গেটস এ ডাইমেনশন থ্রু পেডাগজি। কারিকুলাম কিন্তু উইদাউট পেডাগজি কারিকুলাম একদমই মোনোটোনাস। কারিকুলাম মানেটা আগে আমরা একটু তার আগে জেনে নিই। কারিকুলাম বা পাঠ্যক্রমে যেটা একদম যদি আমরা একদম সহজভাবে যদি আমরা বলি যে কোনো একটা কোর্সে বা কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা শিক্ষাক্রমের মধ্যে যে যে বিষয় শেখানো হয়, সেই বিষয়টা পুরোটা নিয়েই হচ্ছে কারিকুলাম। যদি আমি ডিএলএড শিক্ষাবর্ষের ক্ষেত্রে, ডিএলএড কোর্সের ক্ষেত্রে আসি, ডিএলএড আমাদের হচ্ছে একটা 2 বছরের কোর্স। সেই 2 বছরের কোর্সে আমরা যে যে বিষয়গুলো পড়ছি, যেমন CC1, CC2, CC3, CC4, হ্যাঁ, CPS 1, 2, 3, এছাড়া আমরা যে স্কুলে প্র্যাকটিস টিচিংয়ে যাচ্ছি, আমরা মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং সম্পর্কে পড়ছি,
আমরা ইনস্টিটিউশনে গিয়ে যে আমরা অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করছি, বিভিন্ন যে স্কুল বেসড অ্যাক্টিভিটিগুলো করছি, আমরা খেলার মাঠে যে আমরা প্রতিনিয়ত খেলাধুলো করছি সেটা, বিভিন্ন যে পালনীয় দিনগুলো আমরা ইনস্টিটিউশনে পালন করছি সেটা, ইভেন আমরা যে ক্লাসের মধ্যে যে টিচার স্টুডেন্ট ইন্টারাকশন হচ্ছে সেটা, এই সবগুলো নিয়েই কিন্তু ডিএলএড যে কোর্সটা তার কারিকুলাম। তাহলে কারিকুলাম সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হলো। তো এরপরে বিস্তারিত যখন আমরা আলোচনা করব তখন এর সংজ্ঞা এবং বিভিন্ন শিক্ষাবিদ যে সংজ্ঞা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আবার কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বলতে মূল ভাবনা যেটা, যে কারিকুলামের মধ্যে যে পাঠ্যক্রমের মধ্যকার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াবো বা শেখাবো, সেক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞান কিভাবে কাজ করবে, বা সেই বিষয়বস্তুগুলো পড়াতে গেলে আমরা শিক্ষণ বিজ্ঞানের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কিভাবে সেখানে ব্যবহার করব। বাস, এটা প্রথমত গেল। সেকেন্ড যেটা আমরা জানবো, যে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রসেস অফ কনসেপ্ট ফরমেশন, কিভাবে কনসেপ্ট ফরমেশন হয় বা কিভাবে আমরা কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠন করতে পারি। তো কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠন, যেটা ধারণা কিভাবে গঠন হবে, যখন বিষয়টাকে বা কোনো একটা ঘটনাকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, সেটা শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন করব, সেটাকে অন্য কিছুর সাথে তুলনা করব, হ্যাঁ, তারপরে না সেই সম্পর্কে আমাদের একটা ধারণা গঠিত হবে। তো সেই জন্য এইগুলো তো আমরা জাস্ট বলতে হয়, মানে জাস্ট বললাম, কিন্তু ধারণা গঠনের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। কি কি সেই পদ্ধতিগুলো একটু আমরা জাস্ট জেনে নেব। এক হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতিতে আমরা কি কোনো কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শিখছি। আবিষ্কার পদ্ধতি মানে কোনো নতুন বিষয়কে আমরা বিভিন্ন বিষয়ের সাহায্য নিয়ে আবিষ্কার করছি। হ্যাঁ, তুলনামূলক পদ্ধতি, কোনো একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের তুলনা করছি। এছাড়া আসছে ব্রুনারের আমরা একটা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল পাবো, সেই অনুযায়ী ধারণা গঠন কিভাবে হয়, এবং থ্রু ইনস্ট্রাকশন বা নির্দেশ দানের মাধ্যমে কিভাবে ধারণা গঠন হয়, সে এই সমস্ত কিছু যে এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোই কিন্তু কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীকে ধারণা গঠন করতে সাহায্য করে। এটা দ্বিতীয়ত গেল। থার্ড আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এই পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানের ক্ষেত্রে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ কিভাবে সাহায্য করছে। তো এর জন্য প্রথমেই আগে আমাকে যেটা জেনে নিতে, হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম। এই কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ হলো একদম শিক্ষার একটা সম্পূর্ণ আধুনিক ধারণা। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। তো এখানে যেটা বলা হয়েছে, যে শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানের ওপর ভিত্তি করে কোনো নতুন ধারণা সম্পর্কে জ্ঞানের নির্মাণ করবে, এটাই হলো কনস্ট্রাকটিভিজমের মূল কথা। মানে শিক্ষার্থী যখন ক্লাসরুমে যাচ্ছে, তাকে যখন কোনো একটা নতুন বিষয় সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, বা শিক্ষক যখন ক্লাসে কোনো একটা নতুন বিষয় শিক্ষার্থীকে বলছেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তার মাথা কাজ করছে, সে কিন্তু ওই রিলেটেড তার পূর্বার্জিত জ্ঞান কি আছে সেটা সম্পর্কে সঙ্গে সঙ্গে কিন্তু চিন্তা করছে, এবং সেই পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে সেই নতুন ধারণাটা সে মেলাবার চেষ্টা করছে। এখানে কি হতে পারে, আইদার সে নতুন ধারণাটাকে সম্পূর্ণ নতুনভাবে নিতে পারে, অথবা ওই পূর্ব জ্ঞানের পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে বিষয়টা সম্পর্কে নতুনভাবে জ্ঞানের নির্মাণ করতে পারে। এই দুটো প্রসেস হতে পারে। তো এখন আমরা দেখব এই যে কনস্ট্রাকটিভিজম সেটা পাঠ্যক্রমে বা পেডাগজি অ্যাক্রস পাঠ্যক্রমে কিভাবে কাজ করছে। পাঠ্যক্রমে যদি এমন বিষয়বস্তু না থাকে যেটা পরস্পরের সঙ্গে কানেক্টেড, তাহলে কিন্তু কখনোই পূর্বার্জিত জ্ঞানের সাথে শিক্ষার্থী নতুন ধারণাকে মেলাতে পারবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে পাঠ্যক্রমে সেই সমস্ত বিষয়বস্তুগুলোই থাকবে যাতে শিক্ষার্থীরা সহজেই কিন্তু নতুন ধারণা যখন গ্রহণ করবে, যাতে সেটাকে তার পূর্ব জ্ঞানের সাথে সম্পর্ক যুক্ত করে নতুন ধারণার দিকে আসে, তবেই তার কাছে কিন্তু ধারণা গঠন অনেক সহজ হবে। আরেকটা জিনিস যেটা এখানে বলার, যে এখানে কিন্তু কনস্ট্রাকটিভিজমে যে শিক্ষক যে ক্লাসরুমে নির্দেশ দান দেবেন বা নির্দেশ দান করবেন, সেটা কিন্তু সবসময় শিক্ষার্থীর বয়স, তার মানসিক ক্ষমতা, সেটার কথা মাথায় রেখে কিন্তু তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আমরা একটা ক্লাস 1-এর স্টুডেন্টকে যেভাবে পড়াবো, আমরা ক্লাস 5-এর স্টুডেন্টকে নিশ্চয়ই সেভাবে পড়াবো না, কারণ তাদের বয়স এবং তাদের যে মানসিক বিকাশের স্তর দুটোই আলাদা। তো তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাকে সবসময় ক্লাসে বিভিন্ন শিক্ষণ পদ্ধতিগুলোও চুজ করতে হবে।
পেডাগজির মধ্যে যে শিক্ষণ পদ্ধতিগুলো আমরা পাচ্ছি, আমরা কিন্তু সবসময় ওই শিক্ষার্থীর কথা মাথায় রেখে কিন্তু সেই বিভিন্ন কৌশলগুলো আমরা চুজ করব। তো এক্ষেত্রে জেয়া পেঁয়াজে বলেছেন, ওনার একটা বক্তব্য এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রজ্ঞার নির্মাণের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সমস্ত শিক্ষার্থী কিন্তু সমক্ষমতা এবং সমবুদ্ধি সম্পন্ন হয় না। সেই জন্য কোনো টিচার যখন ক্লাসরুমে যাবেন, উনি এমনভাবে ক্লাসরুমে শিক্ষা দেবেন যাতে তার শিক্ষণের পরিকল্পনাটা এমন হবে যাতে সমস্ত শিক্ষার্থী কিন্তু সেখান থেকে শিক্ষণ অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। কারণ কি, এখন আমাদের ক্লাসরুমে যেটা আমরা দেখতে পাই, ব্যক্তিগত বৈষম্য, কোনো দুজন শিক্ষার্থী কিন্তু এক নয়। তো ব্যক্তিগত বৈষম্য থাকার ফলে আমাকে দেখতে হবে আমি যেটা পড়াচ্ছি সেটা যাতে ম্যাক্সিমাম শিক্ষার্থীর বোধগম্য হয়। তো এটাই হলো মূল ধারণা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের। এরপর লাস্ট আমরা যেটা দেখব, অ্যাসপেক্টস অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অ্যান্ড ক্রিয়েশন অফ নন ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট ইন দ্য নলেজ কনস্ট্রাকশন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এটা তো মানে এখন একদম শিক্ষার একটা মানে কি বলবো, শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যে আগে আমরা কি দেখতাম, যে একটা টিচার সেন্ট্রিক ক্লাসরুম আমরা দেখতাম, টিচার বলতেন, ছাত্রছাত্রীরা শুনতেন। কিন্তু এখন একদম সম্পূর্ণ ওই ধারণা বদলে গিয়ে যেটা বলা হচ্ছে যে ক্লাসরুম হবে সবসময় চাইল্ড সেন্ট্রিক। চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে কি হবে, যে একটু আগে আমরা যেটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে যেটা পড়ছিলাম, যে সবসময় শিক্ষার্থীর বয়স এবং তার মানসিক বিকাশের স্তর অনুযায়ী কিন্তু আমাদেরকে শিক্ষণ প্রক্রিয়াটা বা শিক্ষণ কার্যক্রমটা ওখানে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং সেখানে দেখতে হবে যে শিক্ষার্থীরা যাতে শুধু লেকচার শুনে শেখা সেটা না করে কাজের মাধ্যমে শেখা, বা লার্নিং বাই ডুইং, লার্নিং বাই প্লেয়িং, খেলার ছলে শিক্ষা, এই ব্যাপারগুলো যদি আসে তবেই কিন্তু একটা প্রকৃত চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম তৈরি হবে এবং আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মধ্যে আসতে পারবো। তো এখন এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, অভীতিকর একটা পরিবেশ গঠন ক্লাসরুমের মধ্যে, বা নন ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট। তো কেন শিক্ষার্থীরা ভয় পাবে ক্লাসরুমে? সাধারণত যেটা ভয়ের কারণ হয়, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। ফার্স্ট জেনারেশন লার্নার বলতে আমরা যেটা বুঝি যে শিক্ষার্থীটা স্কুলে আসছে, তাদের জেনারেশন সেই প্রথম যে স্কুলের মুখ দেখছে, তার বাড়িতে কিন্তু এর আগে কেউ স্কুলের মুখ দেখেনি। তার মানে কি, সে স্কুলে যেটা শিখে যাচ্ছে সেটা কিন্তু বাড়িতে আলোচনা করার বা সেটা পড়ার জন্য বাড়ি থেকে সে কোনো রকম ভাবে হেল্প পাবে না। তো এইটা আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে স্কুলে যেটা হচ্ছে বকাঝকা করা বা বিদ্যালয়ে যদি শাস্তির ব্যবস্থা থাকে, সেই একটা ব্যাপার। যদি মানে কারিকুলাম বা পাঠ্যক্রমের বোঝা বা চাপ যদি অনেক বেশি হয়, সেটা একটা। আরেকটা যেটা আসছে যে পরীক্ষার একটা ভীতি থাকে। হ্যাঁ, অনেক দূরে স্কুল যেতে ইচ্ছে করছে না, অনেক কষ্ট করে স্কুল যেতে হচ্ছে, সেই একটা ব্যাপার। বা ক্লাসরুমে টিচারের কিছু ভুল বাক্যের প্রয়োগ, হয়তো স্টুডেন্ট হয়তো পারলো না, সেখানে তাকে কি করলো, ধমকে একটা বসিয়ে দেওয়া বা কোনো উৎসাহ তাকে না দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভয়ের মূল কারণ। তো আমরা কি দেখবো, যে এই ভয়ের মূল কারণগুলো সরিয়ে নিলেই কিন্তু আমরা একটা অভীতিকর একটা পরিবেশ আমরা ক্লাসরুমে গড়ে তুলতে পারবো। তো তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা এই ফার্স্ট ইউনিট পেডাগজিক প্র্যাকটিস অ্যান্ড প্রসেস অফ লার্নিং পড়তে গিয়ে আমরা এই ছোট ছোট সাব ইউনিটগুলোর মধ্যে দিয়ে এলাম। যে সাব ইউনিটগুলো হলো কনসেপ্ট অফ পেডাগজি অ্যান্ড পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, নেক্সট হচ্ছে কনসেপ্ট ফরমেশন যেটা বা ধারণার গঠন, থার্ড হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, আর নেক্সট হচ্ছে অ্যাসপেক্টস অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অ্যান্ড নন ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট, ক্রিয়েশন অফ নন ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট ইন দ্য নলেজ কনস্ট্রাকশন। এরপর আমরা কয়েকটা কোশ্চেনের মাধ্যমে পুরো যে ইউনিটটা সেটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। পেডাগজি সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করলাম। এখন এই পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞান নিয়ে আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করে নেব। যে পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞান আমরা কি জানলাম, যে ইট ইজ এ সায়েন্স অ্যান্ড আর্ট অফ টিচিং, বা আমরা যেটা বললাম স্টাডি অফ টিচিং। তো এই স্টাডি অফ টিচিং এটাকে মানে এর মধ্যে কি কি থাকে সেটাও তো আমাদেরকে একটু জেনে নিতে হবে।
তো এটাকে আমরা একটু জাস্ট পেডাগজি যে বৈশিষ্ট্যগুলোকে সেগুলো আমরা একটু পয়েন্ট ওয়াইজ একটু দেখে নেব। যেমন ফার্স্ট এটাকে আমরা বলতে পারি পেডাগজি কিন্তু শিক্ষণের জন্য যে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতাগুলো আছে তার সমন্বয়, বা এরকম ভাবে আমরা বলতে পারি শিক্ষার্থী তার জ্ঞান এবং দক্ষতার সাহায্যে কিভাবে কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়, বা জ্ঞান এবং দক্ষতা সমন্বয়ের মাধ্যমে, শুধু জ্ঞান থাকলে হবে না, তার কিছু পেডাগজিক্যাল স্কিল থাকতে হবে, কিছু পদ্ধতিগত দক্ষতা থাকতে হবে, যার মাধ্যমে কিন্তু কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে তিনি ক্লাসরুমে শিক্ষা দান করবেন। আর এই পেডাগজির মধ্যে শিক্ষকরা টিচাররা কিছু নির্দিষ্ট নীতি এবং ধারণা সম্পর্কে জানতে পারেন, যার সাহায্যে কিন্তু ওনারা ক্লাসরুমে কোন বিষয়বস্তু বা যে পদ্ধতিগুলো বা যে নীতিগুলো বা কৌশলগুলোর মাধ্যমে তারা ক্লাসরুমে কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। তো কি কি নীতি আমরা সাধারণত দেখতে পাবো? জেনারেলি এখানে আমরা দেখব জানা থেকে অজানার নীতি, মানে কোনো একটা জানা জিনিস থেকে ক্রমশ অজানার দিকে যাওয়া, সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, বা মূর্ত থেকে বিমূর্ত, কংক্রিট থেকে আমরা যাচ্ছি অ্যাবস্ট্রাক্টে। এরপর আরেকটা যেটা মনস্তাত্ত্বিক বিভিন্ন পদ্ধতি থেকে আমরা যৌক্তিক পদ্ধতিতে যাব, বা বিশ্লেষণ থেকে আমরা যাব সংশ্লেষণে। আরেকটা যেটা আমরা যাব সমগ্র থেকে অংশে। আগে হোল পার্টটা সম্পর্কে আমরা আইডিয়া করে নেবো, তারপর তার ছোট ছোট পার্টগুলো নিয়ে আমরা জানবো। এই কিছু নীতিগুলো সম্পর্কে কিন্তু পেডাগজি শিক্ষকদের ধারণা দিয়ে থাকেন। এছাড়াও আরো কয়েকটা নীতি আছে, যেমন হচ্ছে কাজের মাধ্যমে শিক্ষার নীতি বা স্বশিক্ষণের নীতি, কিভাবে উপস্থাপন করতে হবে কোনো টপিক সেইটার একটা নীতি, প্রস্তুতির নীতি, দলগত বৈচিত্র্যের নীতি, উৎসাহ দানের নীতি। ক্লাসরুমে কেউ একটা ঠিকঠাক অ্যান্সার দিল বা খুব ভালো অ্যান্সার দিল, সঙ্গে সঙ্গে তাকে আইডেন্টিফাই করুন, বাহ খুব ভালো বলেছো। এই উৎসাহ দানের নীতি, এই কিছু পার্টিকুলার নীতি এবং ধারণাগুলো কিন্তু শিক্ষককে অর্জন করতেই হবে, এবং এইগুলো উনি কোথা থেকে অর্জন করবেন? থ্রু পেডাগজিক্যাল নলেজ, বা এই শিক্ষণ বিজ্ঞানের যে ধারণা সেখান থেকে কিন্তু উনি এই নলেজগুলো পাবেন। আরেকটা শিক্ষণ বিজ্ঞান যেটা বলে থাকে যে কোনো বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে গেলে যেটা দরকার, একটা পদ্ধতি মাফিক পরিকল্পনা দরকার এবং সেটার প্রস্তুতি দরকার। আমি একটা কোনো টপিক ক্লাসরুমে পড়াতে আসছি, আমার যদি সেটা সম্পর্কে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি না থাকে, আমি কিন্তু কোনোভাবেই আমার যে টার্গেটে আমি পৌঁছানোর জন্য বা যে শিক্ষণ উদ্দেশ্যগুলো আমি নিয়ে ক্লাসরুমে এসেছিলাম, সেই শিক্ষণ উদ্দেশ্যগুলো কিন্তু ফুলফিল আমরা করতে পারবো না। তো এই কথাটা সবসময় আমাকে মাথায় রাখতে হবে। আর যেটা দেখতে হবে, কিছু নির্দিষ্ট স্কিল থাকে, শিক্ষণের কিছু স্কিল, যেমন কিভাবে কোশ্চেন করব, কিভাবে পর্যবেক্ষণ ক্ষমতা, কিভাবে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে পর্যবেক্ষণ ক্ষমতাকে তৈরি করব, কিভাবে তারা শিশু কেন্দ্রিক, মানে কিভাবে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষাটাকে ক্লাসরুমে মধ্যে নিয়ে আসব। এই যে বিভিন্ন স্কিল, এই স্কিলগুলো কিন্তু ক্রমাগত অনুশীলনের মাধ্যমে কিন্তু স্কিলগুলো সম্পর্কে তাদের একটা এমন ধারণা হয়ে যাবে যে ক্লাসরুমে যখন উনি এগুলো অ্যাপ্লাই করবেন, তখন যাতে ওনাকে কোনোভাবে ভাবতে না হয় যে আমার এই পদ্ধতিটা চলছে না, সঙ্গে সঙ্গে উনি কিন্তু, বা একজনকে এই একটা পদ্ধতিতে বোঝাতে পারলাম না, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ট্র্যাক চেঞ্জ করে অন্য একটা পদ্ধতি, আচ্ছা এই এক্সাম্পলটা দিয়ে দেখি যদি আমার স্টুডেন্ট বুঝতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলো আমরা পেডাগজি থেকে জানবো। আরেকটা যেটা জিনিস জানবো যে পেডাগজিতে কিন্তু সবসময় শিশু কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। আর পেডাগজি আরেকটা বিষয় বলে যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে শিক্ষকের জ্ঞান। এরপর শিক্ষকের জ্ঞানকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করে নেব। শিক্ষকের জ্ঞান মানে শুধু কি বিষয় সম্পর্কে জ্ঞান থাকলেই হবে? আমি হয়তো বিষয় সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু কিভাবে পড়াতে হবে ক্লাসে সেটা আমি জানি না, তাহলে কি আমি সেটা ক্লাসরুমে পড়াতে পারবো? অতএব শিক্ষকের শুধু জ্ঞান থাকলে হবে না, তার শিক্ষকের যেমন বিষয়বস্তুগত জ্ঞান থাকতে হবে, সেরকম তার পেডাগজিক্যাল নলেজ বা শিক্ষণ বিজ্ঞান সম্মত জ্ঞান থাকতে হবে। আবার শিক্ষণ বিজ্ঞান বিষয়বস্তুগত জ্ঞান, শিক্ষণ বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কেও তাকে জানতে হবে। আরেকটা যেটা জানতে হবে, তাকে পাঠ্যক্রম সম্পর্কে জানতে হবে, কি কি বিষয় তাকে পড়াতে হবে, কি কি জিনিস তাকে শেখাতে হবে, সেটা সম্পর্কে তাকে জানতে হবে। এই এতগুলো বিষয় উনি যদি জানেন, তবেই কিন্তু উনি সঠিকভাবে ক্লাসটা পরিচালনা করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে পেডাগজি পড়তে পড়তে কিন্তু আমরা কারিকুলামের একটা সম্পর্ক পেয়ে গেলাম। তো আমরা কারিকুলাম নিয়েও একটু আগে সংক্ষেপে আলোচনা করেছিলাম, এখন আমরা একটু দেখে নেব যে কারিকুলামের ডেফিনেশনগুলো কি, একটু দেখে নিই।
তো কারিকুলাম বলতে আমরা আগে যেটা আলোচনা করেছিলাম যে কোনো একটা শিক্ষাক্রমের মধ্যেকার যা কিছু বিষয়বস্তু সমস্ত কিছুই নিয়েই হলো কারিকুলাম। তো কারিকুলাম যে শব্দটা সেটা একটা ল্যাটিন শব্দ কারিরে থেকে এসছে, যার অর্থ হলো দৌড়ের গতিপথ। তো আমরা দৌড় প্রতিযোগিতায় যেটা দেখে থাকি, অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেন, তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন এবং নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে দিয়ে গিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান বা টার্গেটে পৌঁছান। ট্র্যাক চেঞ্জ হলে কিন্তু চলবে না, ওই নির্দিষ্ট ট্র্যাক দিয়েই যেতে হবে। তো আমরা কি দেখি, যতজন প্রতিযোগী দৌড় প্রতিযোগিতা শুরু করছে তারা কি সবাই একসাথে লক্ষ্যে পৌঁছায় না। কিন্তু কেন পৌঁছায় না? কারণ তাদের ব্যক্তিগত, তাদের দৈহিক মানসিক যে ক্ষমতা এবং তাদের প্র্যাকটিস, সেই বৈষম্যের উপর নির্ভর করে কিন্তু প্রত্যেকের সাফল্যের মান বিভিন্ন হয়। কেউ ফার্স্টে পৌঁছায়, আবার কেউ সবার শেষে পৌঁছায়। সিমিলারলি যদি আমরা এটাকে কোনো শিক্ষাক্রমের সাথে যদি আমরা তুলনা করতে যাই, আমরা সেখানে দেখব যে শিক্ষাক্রমও কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। তো সেখানে শিক্ষাক্রমে যে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে শুরু করে আলটিমেট তারা লক্ষ্যে পৌঁছান, কিন্তু তাদের সকলের সাফল্যের মান কি সমান হয়? একদমই না। তারা কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তুগুলো শিখতে শিখতেই সেই লক্ষ্যে পৌঁছায়, কিন্তু তাদের যে ব্যক্তিগত বৈষম্য, তাদের যে দৈহিক মানসিক ক্ষমতা, তাদের যে বুদ্ধিমত্তার যে বৈষম্য, সেই সবে তাদের প্রস্তুতির বৈষম্য, সেই সবের ওপর নির্ভর করে কিন্তু তাদের সাফল্যের মানও কিন্তু বিভিন্ন রকম হয়। তো এই যে দৌড় প্রতিযোগিতা আর কারিকুলাম, এই দুটো বলা হলো এটা নিছকে আলংকারিক মাত্র একটা। তো আমরা যদি কারিকুলাম বা পাঠ্যক্রমের ডেফিনেশনগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। তো কারিকুলাম সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছে। তার মধ্যে মূলত আমরা যেটা জানবো, ক্রো অ্যান্ড ক্রো এর একটা ডেফিনেশন। বিজ্ঞানী ক্রো অ্যান্ড ক্রো বলেছেন যে কার্যক্রম বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, সামাজিক এবং নৈতিক বিকাশের উদ্দেশ্যে গঠিত হয় বা উদ্দেশ্যে গঠিত হয়, তার মধ্যকার যে সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কিছু নিয়েই হচ্ছে পাঠ্যক্রম। বা আমরা এক কথাই বলতে পারি, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য, সেখানে দৈহিক বিকাশ থাকছে, মানসিক বিকাশ থাকছে, প্রাক্ষবিক বিকাশ থাকছে, সমস্ত কিছু সর্বাঙ্গীন বিকাশের জন্য তৈরি কার্যক্রমের অন্তর্গত যে সমস্ত অভিজ্ঞতা, সেই পুরোটা নিয়েই হচ্ছে পাঠ্যক্রম। আর পাঠ্যক্রম সম্পর্কে আমরা যদি মুদালিয়ার কমিশনের যে ডেফিনেশনটা সেটা যদি জানি, তাহলে আরো ধারণাটা সুস্পষ্ট হবে। মুদালিয়ার কমিশন যেটা বলা হয়েছে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, তার গ্রন্থাগার, ল্যাবরেটরি, ওয়ার্কশপ, প্লেগ্রাউন্ড এবং শিক্ষকের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থী যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেন, তার সমস্ত কিছুই হলো কারিকুলাম। বা আমরা বলতে পারি এইভাবে যে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে যা কিছু করেন সমস্ত কিছুই হলো পাঠ্যক্রম বা কারিকুলাম। আশা করি এরপর আমাদের কারিকুলাম সম্পর্কে ধারণাটা অনেক স্পষ্ট হয়েছে। তো আমরা তাহলে কারিকুলাম বলতে আমরা এক কথায় আমরা কি বলতে পারি, যে কোনো একটা কোর্সের মধ্যকার বা কোনো একটা শিক্ষাক্রমের মধ্যকার বিষয়বস্তু, মানে তার মধ্যে যে সমস্ত বিষয়বস্তু আছে সে পুরোটা নিয়েই হলো আমার কারিকুলাম। আচ্ছা, আমরা একদম প্রথমেই কিন্তু পেডাগজি অ্যাক্রস কারিকুলামের একটা ধারণা আমরা পেয়ে গেছি। তো পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বলতে আমরা তখন যেটা জানলাম যে পেডাগজি ইজ দ্য স্ট্র্যাটেজিক ডাইমেনশন অফ কারিকুলাম। এখন স্ট্র্যাটেজিক ডাইমেনশন অফ কারিকুলাম বলা হচ্ছে পেডাগজিকে। তো আরও যদি আমরা একটু অ্যাক্রস কথাটার দিকে লক্ষ্য করি, তো পেডাগজি অ্যাক্রস কারিকুলাম কে আমরা খুব সহজভাবে বলতে পারি যে এটা টিচিং লার্নিং প্রসেসের একটা ক্রস বর্ডার মুভমেন্ট, যা কিন্তু নলেজ এবং এক্সপিরিয়েন্সকে সমন্বয়িত করতে সাহায্য করে। তাহলে কি পাচ্ছি আমরা, যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম হলো টিচিং লার্নিংয়ের একটা ক্রস বর্ডার মুভমেন্ট, যা কিন্তু নলেজ এবং কারিকুলামকে সমন্বয়িত করতে সাহায্য করে। তো আগে কি ছিল, আগে পেডাগজি কিন্তু আইসোলেটেড বা সাবজেক্ট বেস ছিল। যেমন আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ 1, সেখান থেকে আসছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ 1। ম্যাথস, সেখান থেকে আসছে পেডাগজি অফ ম্যাথ।
কিন্তু এখন কি হয়, ইন্টিগ্রেটেড টিচিং বা ইন্টিগ্রেটিভ টিচিংয়ের হাত ধরে কিন্তু আমাদের কাছে চলে এসছে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। তো এখানে যেটা হয় যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে গিয়ে আমরা কিভাবে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে প্রবেশ করি, সেটাই হচ্ছে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মূল যে থিম। তো একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাক্রস কারিকুলাম কিভাবে পেডাগজি মুভ করছে। আগে যেটা আমরা বলছিলাম যে সবসময় সাবজেক্ট বেসড আমরা পেডাগজিকে বা টিচিং লার্নিংকে সাবজেক্ট বেস আমরা ট্রিট করতাম, কিন্তু এখন আর সাবজেক্ট বেস না থেকে এটা কি হয়ে গেছে বিষয়বস্তু উপর ভিত্তি করে বা কন্টেন্ট বেস। তো সেই হিসাবে আমরা যেমন ডায়াগ্রামটা এঁকেছি যে কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ 1, তাহলে আমরা জেনারেলি কারিকুলামের দেখে থাকি যে আমাদের এলিমেন্টারি স্টেজে যে আমরা ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 পাই, ম্যাথস পাই আর ইভিএস পাই, এবং তার সাথে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং কিছু প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক থাকে। তো সেরকম যে এই 5টা বিষয়কে আমি 5টা সার্কেলের মধ্য দিয়ে প্রকাশ করেছি: কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ 1, কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ 2, কন্টেন্ট ইন ম্যাথ, কন্টেন্ট ইন ইভিএস অ্যান্ড কন্টেন্ট ইন প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এরপর পেডাগজি যেটা করে, অর্থাৎ আমরা দেখছি যে এখানে টিচিং লার্নিং প্রসেস কিন্তু দুদিক থেকেই হতে পারে। আমরা কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ 1 থেকে শুরু করে আমরা সোজা যেমন কন্টেন্ট ইন প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে যেতে পারি, সেরকম আমরা কন্টেন্ট ইন প্রোডাক্টিভ ওয়ার্ক থেকে শুরু করে কিন্তু আমরা থ্রু পেডাগজি আমরা ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ 1-এও আসতে পারবো। তার মানে কি দেখা যাচ্ছে যে টিচিং লার্নিং প্রসেস কিন্তু কারিকুলামের অন্তর্গত যে কোনো বিষয়বস্তু থেকে শুরু হতে পারে, এবং সেখানে সবসময় কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে গেলে আমরা কিন্তু একটা বিষয় থেকে খুব সহজেই আরেকটা বিষয়ে চলে যেতে পারবো। যেমন আমি একটু আগে যেটা আমরা আইসোলেটেড যে পেডাগজিটা দেখছিলাম, যে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ 1, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ 2, আগে যে ধারণাটা ছিল আমাদের, সেক্ষেত্রে যদি এরকম হতো যে কোনো কি হতো যে ল্যাঙ্গুয়েজের টিচার শুধু ল্যাঙ্গুয়েজ পড়াবে, ম্যাথসের টিচার শুধু ম্যাথস পড়াবে। তো এরকম হলে কীরকম হয়, যদি কোনো ম্যাথসের টিচারকে যদি একটা ফুল সম্পর্কে পড়াতে দেওয়া হয়, তাহলে সে হয়তো ফুলটা নিয়ে গিয়ে ক্লাসরুমে দেখিয়ে বললো আচ্ছা পাপড়িগুলো গোনো, কিন্তু এই ফুলটা নিয়ে যে শিক্ষার্থীদের আরও অন্য কিছু জানতে ইচ্ছে হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু উনি ল্যাক করে যাবেন। উনি সেই জায়গাগুলো বলবেন না, শুধু পাপড়িগুলো গুনিয়ে উনি আর কিছু বললেন না। আবার যদি একজন আর্টের টিচারকে আমরা যদি ফুল পড়াতে দিই, উনি হয়তো সেই ফুলের ছবিটা আঁকতে বলে সেটা কালার করতে বললেন, কিন্তু উনিও দেখলেন না যে শিক্ষার্থীরা কিন্তু পুরো ফুলটা সম্পর্কে একটা ধারণা গঠন করতে চায়। তার মানে তারা যেমন পাপড়ি কটা আছে সেটা গুনতে চায়, ফুলের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানতে চায়, তারপর ওই ফুলটা কোন গাছে হয়েছে
সেই গাছটা সম্পর্কে জানবে, গাছটা কি ধরনের মাটিতে হয়, বা সেই শিক্ষার্থী তার আশেপাশে ওই ফুলের গাছ দেখেছে কিনা, এই ফুলটা নিয়ে যে পুরো পুরো সামগ্রিক যে ধারণাটা, সেটা কিন্তু আইসোলেটেড পেডাগজিতে শিক্ষার্থীরা পেত না। কিন্তু যখনই আমরা পেডাগজি অ্যাক্রস কারিকুলাম চলে আসছি, এটা কিন্তু যিনি ম্যাথস পড়ান তিনি সায়েন্সও পড়াতে পারেন, তিনি ল্যাঙ্গুয়েজও পড়িয়ে দেবেন। মানে ল্যাঙ্গুয়েজও পড়িয়ে দেবেন ইন দ্য সেন্স, ম্যাথস পড়াতে গিয়ে সেখানে যদি কোনো ল্যাঙ্গুয়েজের টপিক থাকে, উনি কখনোই সেটা বাদ দিয়ে চলে আসবেন না বা ওটা না বলে চলে আসবেন না। যেমন আমরা একটা রাইম থেকে বুঝতে পারবো, হারাধনের 10টি ছেলে বলে একটা রাইম আমরা ছোটবেলায় পড়েছি। তো ওটাতে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, আমরা একটা রাইম শিখছি, এবং তার সাথে ম্যাথামেটিক্সের সাবস্ট্রাকশনের আইডিয়া কিন্তু চলে আসছে। তো ল্যাঙ্গুয়েজ টিচার যখন উনি রাইমটা শেখাবেন, তখন উনি যেমন ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে বলবেন, উনি রাইমটা সম্পর্কে বলবেন, তার সাথে সাথে ম্যাথামেটিক্সের যে সাবস্ট্রাকশনের ধারণাটা এসছে সেটাও কিন্তু উনি বলবেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বলতে আমরা কি বুঝছি। আশা করি খুব সহজভাবেই আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমরা আরেকটু দেখে নেব যে এর অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, সেটা আমরা পরে দেখে নেব। আমরা এর আগে যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম? আমরা এতক্ষণ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম সম্পর্কে জানলাম। তো এখন আমরা দেখে নেব যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম? মানে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম এবং পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? তো আমরা যেহেতু পেয়ে গেছি পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বলতে কি বুঝি আমরা জেনে গেছি, এখন আমরা একটু দেখে নেব যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বলতে সাধারণত কি বোঝায়। তো আমরা যখনই কোনো বিষয়বস্তু আমরা ক্লাসরুমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষাদান করি, তো সেখানে কি হয়, সবসময় আমরা ভাষার মাধ্যমে শিক্ষাদান করি। তো ভাষা আমাদের কাছে কিন্তু একটা কমিউনিকেশনের মাধ্যম। উইদাউট ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কোনো বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো না। তো এখন যেটা যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মানে হচ্ছে কারিকুলামের ভাষার ব্যবহার। তো আমরা এখন দেখে নেব যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের ডেফিনেশনটা কি। অনেক সময় এমন হয় যে অন্য কোনো বিষয়ের বিষয়বস্তুকে আমরা ইংলিশ বা কোনো ল্যাঙ্গুয়েজের বিষয়বস্তু হিসেবে ধরে নিই। কিসের জন্য না, কোনো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ওই টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা টার্গেট ল্যাঙ্গুয়েজের প্রকাশের মাধ্যমে অন্য কোনো একটা বিষয়বস্তু শেখা। এটাকে একটা ইজি এক্সাম্পলের মধ্যে দিয়ে বলে, যদি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়, আমরা ইংলিশ শিখতে চাইছি, তো ম্যাথস বা হিস্ট্রির টপিকগুলোও কিন্তু ইংলিশের মাধ্যমেই প্রকাশ করা হচ্ছে বা ইংলিশেই লেখা। তাহলে ওই ইংরাজি ভাষাটার মাধ্যমে যেহেতু ম্যাথস বা হিস্ট্রির টপিকটা লেখা আছে, তো ওই ইংরাজি ভাষার মাধ্যমে এই ম্যাথস বা হিস্ট্রি শিখতে শিখতে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও শিখে ফেলছি। তো এর ফলে আমাদের কাছে একটা অ্যাপ্রোচ আসছে যেটাকে বলা হয় CLIL, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। হ্যাঁ, যেখানে কিন্তু এটা জেনারেলি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, ফরেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেটা কি হয় যে কারিকুলামের বিষয়, ওই ল্যাঙ্গুয়েজে লেখা কারিকুলামের বিষয়বস্তুটা শেখার সাথে সাথে আমরা ল্যাঙ্গুয়েজটাকেও শিখে ফেলি। তো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বলা হচ্ছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং থ্রু এ ল্যাঙ্গুয়েজ আর কনকারেন্ট। আবার আরেকটা বৈশিষ্ট্য, যেমন অল টিচার্স আর টিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক শিক্ষকই কিন্তু ভাষার শিক্ষক, সে উনি ম্যাথসের হন, চাই উনি হিস্ট্রির হন, চাই উনি ইংরাজির হন। এবং ভাষা অবশ্যই একটা কমিউনিকেশনের মাধ্যম। তার মানে কি, আমরা যেমন ল্যাঙ্গুয়েজকে আলাদা বিষয় হিসেবে শিখছি, সেরকম অন্যান্য বিষয়ের মধ্যেও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে শিখছি, বা এই যেহেতু অন্যান্য বিষয়টা আমার ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা যদি একটু মেথডিক্যালি ভাবি, পেডাগজি মানে কি, পেডাগজিকে যদি আমরা একটু অন্যরকমভাবে ভাবি, পেডাগজি বলতে আমরা কন্টেন্ট প্লাস ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা কন্টেন্ট প্লাস মেথড প্লাস ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তাহলে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম আমরা কি পাচ্ছি, কন্টেন্ট প্লাস মেথড প্লাস ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কি পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে একটা রিলেশন রয়ে গেল। কিসের রিলেশন, ল্যাঙ্গুয়েজের রিলেশন।
যদি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম না থাকে তাহলে তো আমি কোনো কন্টেন্টকে আমি থ্রু পেডাগজি আমি এক্সপ্রেস করতে পারবো না ক্লাসরুমে। তো তাহলে বোঝা গেল যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। এতক্ষণ আলোচনা করে আমরা যেটা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা বর্তমানে কি হচ্ছে যে শিক্ষার্থীরা কোনো একটা বিষয়ের মধ্যে আবদ্ধ না থেকে তারা কিন্তু পুনর্বিবেচনা, পুনর্মূল্যায়ন প্রভৃতির মাধ্যমে কোনো একটা বিষয়ের বাইরে গিয়ে তার জ্ঞান এবং এক্সপিরিয়েন্সের ইন্টারকানেকশনের মাধ্যমে বিষয়টাকে সামগ্রিকভাবে যেমন পর্যবেক্ষণ করতে পারছে, বিষয়টা সম্পর্কে সামগ্রিকভাবে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারছে। কেননা আমরা যেটা জানি যে সব শিক্ষার্থীর কিন্তু কগনিটিভ স্ট্রাকচার একরকম হয় না এবং কগনিটিভ স্ট্রাকচার সবসময় মডিফায়েবল এবং রিনিউয়েবল। তো এর ফলে যেহেতু মডিফায়েবল এবং রিনিউয়েবল, সেই জন্য একজন শিক্ষার্থী কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে সবসময় তার নিজস্ব একটা জ্ঞান, নিজস্ব একটা ধারণা কনস্ট্রাক্ট করে, তার ও নিজস্ব নলেজ সবসময় তারা কনস্ট্রাক্ট করে, যার ফলস্বরূপ আমরা কিন্তু কন্টেন্ট বেসড লার্নিং বা কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন পেয়ে থাকি, যেটা কিন্তু আমাদের ওই পেডাগজি অ্যাক্রস কারিকুলামে আমরা দেখতে পেলাম যে কারিকুলামের কন্টেন্টগুলোর মধ্য দিয়ে কিভাবে পেডাগজি মুভ করছে। তো জেনারেলি যেটা হয় যে কন্টেন্ট বেসড লার্নিং বা ইনস্ট্রাকশন আমরা কিন্তু সাধারণভাবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে ওই যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে কোনো একটা অন্য জ্ঞানের বিষয়বস্তু শেখার মাধ্যমে আমরা ভাষাটাকে শিখি, যেখানে ভাষার লিঙ্গুইস্টিকটার ওপরে আমরা জোর না দিয়ে অন্য বিষয়বস্তু শেখার মাধ্যমে ভাষাটাকে শেখা, এটাই হচ্ছে মূলত কন্টেন্ট বেসড লার্নিং বা কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন। তো এই পেডাগজি অ্যাক্রস কারিকুলামেও কিন্তু এই কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশনটা কিন্তু পেডাগজি অ্যাক্রস কারিকুলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এর একটা ক্লাসরুম অ্যাপ্রোচ আমরা কিন্তু এবার একটু ব্ল্যাকবোর্ডে একটু দেখে নেব। আমরা এতক্ষণ এই পেডাগজি অ্যাক্রস কারিকুলাম এবং যে থিম বেসড ইনস্ট্রাকশন বা লার্নিং জানলাম। তো এসবের আগে আমরা ক্লাসরুমে কিভাবে এগুলোর অ্যাপ্লিকেশন করব, তো সেটা দেখতে গেলে এখানে মূল যে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মূল যে ভাবনাটা, যেটা একটু আগে আলোচনা হলো, যে আমরা কোনো বিষয়বস্তু পড়াতে গিয়ে আমরা কিভাবে একটা বিষয় থেকে অন্য বিষয়ে যাব। তো এখানে আমরা যদি একটা ক্লাস 7-এর একটা লেসন ধরে নিই, জেসি বোস বা জগদীশচন্দ্র বোস এ বিউটিফুল মাইন্ড, এই লেসনটা সম্পর্কে শিক্ষক ক্লাসরুমে শিক্ষাদান করবেন বা এটা সম্পর্কে তাদেরকে ধারণা দেবেন। তো উনি এসে কি ক্লাসরুমে শুধুই জেসি বোস সম্পর্কে বলে যাবে না, স্টুডেন্টরা শুনে মনে রেখে নেবে, তাহলে কি ওদের সামগ্রিক ধারণা হয়ে যাবে? এটা তো আমাদের বর্তমান যে শিক্ষণ বিজ্ঞানসম্মত উপায় কি হলো? তো তাহলে আমাকে দেখতে হবে যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বা এই অ্যাপ্রোচটাকে নিয়ে আমরা কিভাবে এই থিমটা বা এই জগদীশচন্দ্র বোস এ বিউটিফুল মাইন্ড এই টপিকটা কিভাবে পড়াবো। তো আমরা একটু দেখে নিই। আমাদের যে বিষয় বা থিম সেটা হলো জগদীশচন্দ্র বোস। এরপর আমরা যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি, শিক্ষক মহাশয় যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেন যে এই জেসি বোস বা জগদীশচন্দ্র বোস এই নামটা শোনার সাথে সাথে তোমাদের মনে কি কি আসছে, অ্যাট এ গ্লান্স তোমাদের মাথায় কি কি আসছে, তাহলে কি হবে? হয়তো একজন বলবে সায়েন্টিস্ট, আবার একজন বলতে পারে বেঙ্গলি সায়েন্টিস্ট, আবার হয়তো কেউ কেউ বলবে যে প্ল্যান্ট হ্যাভ লাইফ, আবার অনেকে বলবে জেসি বোস রোড।
এরা এইগুলো কিন্তু প্রত্যেকে যেমন বলবে সেরকম তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেও কিন্তু কোনো একটা জেসি বোস রিলেটেড কোনো বিষয় সম্পর্কেও তারা বলতে পারে। যেমন তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হিজ ফ্যামিলি। উনি কি কি আবিষ্কার করেছিলেন, কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, বা হয়তো অনেকে নাইটহুড অ্যাওয়ার্ড যে পেয়েছিলেন সেটাও বলে দিতে পারে। আবার অনেকে হয়তো ওনার ছবিও আঁকতে পারে, হয়তো কখনো কোথাও দেখেছে বা বাড়িতে দেখেছে, সেই হিসেবে পিকচারও ড্র করতে পারে। আবার কিন্তু আমরা অনেকের বোস ইনস্টিটিউট মনে আসতে পারে। তো এইভাবে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু টিচার কিন্তু নিজের থেকে সবকিছু বললেন না, কিন্তু তাদের যে ধারণা ছিল যে বিভিন্ন জনের মাথায় মনে বিভিন্ন রকমের ধারণা ছিল, তো তারা তাদের ধারণাগুলো জাস্ট শিক্ষক মহাশয়ের সাথে আদান প্রদান করলেন। তো এর ফলে কি হলো, জেসি বোস সম্পর্কে পুরো সামগ্রিক যে ধারণাটা, যেটা কিন্তু টিচার ভেবে এসেছিলেন ওদেরকে দেবেন, সেটা কিন্তু ওদের থ্রু দিয়ে আমার ব্ল্যাকবোর্ডে উঠে এলো। তাহলে এটাতে কি হলো, আমার ক্লাসরুমটা মোনোটোনাস হলো না, সবাই কিন্তু নিজেরা এনজয় করতে করতে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোটামুটি জেসি বোস পড়াতে গেলে যে যে বিষয়গুলো আমাকে টাচ করে যেতে হবে সেই বিষয়গুলো কিন্তু চলে এলো। একদিকে যেমন সায়েন্স চলে এলো, আরেকদিকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চলে এলো, একদিকে তার অ্যাওয়ার্ডগুলো চলে এলো, একদিকে কি যে উনি যে বেঙ্গলি সায়েন্টিস্ট সেটা জানা গেল, আর উনি আবিষ্কার করেছিলেন বলেছিলেন যে প্ল্যান্ট হ্যাভ লাইফ, সেটা যেমন জানা গেল। জেসি বোস রোড বা ওনার নামে যে বিভিন্ন রকম পার্কের নাম দেওয়া হয়, বা বিভিন্ন জায়গায় ওনার স্ট্যাচু দেখেছেন, বা বিভিন্ন ইনস্টিটিউশনের নাম যে ওনার নামে হয়েছে, এই ব্যাপারগুলোও কিন্তু জানতে পারলো। তো এটাই হলো আমাদের পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মূল ভাবনা, যে আমরা স্টুডেন্টদের উপর অযথা চাপ না দিয়ে, তাদের উপর প্রেশার না দিয়ে, আমরা কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেব। এবং সেখানে যদি বিষয়বস্তুটা পড়াতে গিয়ে আমাকে যদি একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যেতে হয়, আমরা কিন্তু কখনোই যে আমি বাংলা পড়াচ্ছি বলে সেখানে ইংলিশের সাথে রিলেশন আছে আমি ইংলিশটা বলবো না, সেরকম যাতে না হয়, আমাকে পুরোটাই বলতে হবে, কারণ ওরা পুরোটাই জানতে চায়। আশা করি এরপর আমরা বুঝতে পারছি যে ক্লাসরুম অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এরকম আমরা আরেকটা এক্সাম্পলও করে নিতে পারি। আমরা যদি ধরে নিই যে শিক্ষক মহাশয় ক্লাসে পড়াতে এসেছেন ওয়াটার, জল নিয়ে, উনি জাস্ট একটু ইন্ট্রোডাকশন নিয়ে জাস্ট শব্দটা বোর্ডে লিখে দিলেন, বা কিছু না বলেও এসে শব্দটা যদি বোর্ডে লিখে দিয়ে যদি তাদেরকে কোশ্চেন করা হয় যে এই ওয়াটার বা জল, জলের কথা মনে, জলের কথা বলে তোমাদের অ্যাট এ গ্লান্স কি মনে আসছে, তোমরা আলোচনা করেও বলতে পারো, ইন্ডিভিজুয়ালিও বলতে পারো। তো কি কি বলতে পারে? অনেকে বলতে পারে থ্রাস্ট, রিভার, পন্ড, অনেকে বলতে পারে ওয়াটার পলিউশন, অনেকে বলতে পারে H2O, অনেকে জল কোন কোন কাজে ব্যবহৃত হয় সেই ইউজগুলো বলতে পারবে। এখান থেকে কিভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হয় সেটাও বলতে পারবে। আবার
ইউজের জায়গাগুলো এখান থেকে আবার আমরা যদি একজন যে ইউজ বলে সেরকম না, অনেকে ইউজ বলতে পারে, তো ইউজের সাথে ইউজ রিলেটেড যে যে জায়গাগুলো আসবে সেগুলো আমরা এইভাবে অ্যারো দিয়ে করে নিতে পারি। এরপর আরও হতে পারে যে ওয়াটার পলিউশনের কি কি কারণ, সেটাও আমরা ওয়াটার পলিউশন যখন জানতে পারছি তার কি কি কারণ, বা যে রিভার বা পন্ড এগুলোকে যে সোর্স অফ ওয়াটার বলা হচ্ছে, এই জায়গাগুলো টিচার জাস্ট আইডেন্টিফাই করে দেবে। তো আমরা বুঝতে পারছি তার মানে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা দিতে গিয়ে আমরা কিন্তু জাস্ট নিজে না বলে বা টিচার নিজে ব্যাপারটা নিয়ে না বলে স্টুডেন্টদের কাছ থেকে জিনিসটা জানলো, এরপর সেটা জানতে গিয়ে যদি দেখা গেল যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা পয়েন্ট উঠে আসছে না, সেক্ষেত্রে কিন্তু টিচার কি করবে, সেই পয়েন্টটা নিয়ে তাদের কাছে ডিসকাস করবে যে তোমরা তো এইগুলো বললে, আচ্ছা দেখো এই পয়েন্টটা হয়তো মিস হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করব যে এইভাবে দেখা যাচ্ছে যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম যখনই এই কনসেপ্টটা আমাদের মধ্যে চলে আসছে, আমরা যে কোনো বিষয়বস্তুকে খুব সহজেই কিন্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারছি। তো আমরা তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এফেক্টিভনেস অফ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এই যে পেডাগজি অ্যাক্রস কারিকুলামটা সম্পর্কে আমরা যে জানলাম, তো সেটা এফেক্টিভনেসগুলো কি কি। তো ফার্স্ট যেটা আমরা দেখতে পাবো, মানে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু শিক্ষার্থীদের থিঙ্কিং স্কিল বা চিন্তন দক্ষতার বিকাশে কিন্তু সহায়তা করে। কেন? কারণ কি তারা যেহেতু একটা বিষয় থেকে মানে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে যখনই তারা ক্লাসরুমে ধারণা গঠন করছে, তখন কিন্তু তারা সেই বিষয়বস্তুটা নিয়ে একটা তার সামগ্রিক ধারণা গঠন করছে। সেই জন্য তাকে যদি একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে, সেটাও কিন্তু পসিবল হচ্ছে, যার ফলে কি যে আমরা দেখতে পাবো যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু থিঙ্কিং স্কিলের ডেভেলপমেন্ট ঘটবে। সিমিলারলি যেমন শিক্ষার্থীদের থিঙ্কিং স্কিলের ডেভেলপমেন্ট হবে, সেরকম কিন্তু টিচারদের বা শিক্ষকদেরও কিন্তু থিঙ্কিং স্কিল এবং ইনোভেটিভ প্র্যাকটিসের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কেন ইনোভেটিভ প্র্যাকটিস? কারণ আমরা ক্লাসরুমে যখন আমরা এর আগে আলোচনা করেছিলাম যে শিক্ষাবিজ্ঞান যেটা শেখায় যে সবসময় একটা পদ্ধতিমাফিক পরিকল্পনা এবং প্র্যাকটিস নিয়ে আমাকে ক্লাসরুমে যেতে বলছে, কিন্তু সবসময় যে সেটা গিয়ে ক্লাসরুমে এফেক্টিভ হবে তা না, তাই তো? তাহলে টিচারকে কিন্তু সবসময় টিচার হয়তো কোনো একটা টপিক হয়তো আগের বছর একটা মেথডে পড়িয়েছেন, তিনি দেখলেন সেই বছর হয়তো ক্লাসের মোটামুটি সমস্ত শিক্ষার্থী ব্যাপারটা বুঝতে পেরেছিল, কিন্তু এই বছর যখন ওইটা সেম টপিক ক্লাসে পড়াচ্ছেন, তখন কিন্তু দেখছেন যে না, ওই মেথডটা তো ইউজ করলে এরা ঠিক বুঝতে পারছে না। তখন কিন্তু তাকে আবার চিন্তা করতে হচ্ছে, তাহলে এই টপিকটা ওদের কাছে তুলে ধরতে গেলে আমাকে অন্য আর কি কিভাবে আমি তুলে ধরতে পারি, কিভাবে আমি ওদেরকে পুরো সমগ্র অংশটা সম্পর্কে ধারণা দিতে পারবো, বিষয়টা সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে পারবো। তার ফলে কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে এই পেডাগজি অ্যাক্রস কারিকুলাম কিন্তু শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকদেরও যেমন থিঙ্কিং স্কিলের ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, সেরকম আবার তাদের যে ইনোভেটিভ প্র্যাকটিস, নিত্য নতুন যে মেথড আবিষ্কার, যে কিভাবে উপস্থাপন করবে কিভাবে জিনিসটা এক্সপ্লেন করবে তাদের সামনে, সেই ব্যাপারগুলোতেও কিন্তু তাদেরকে সাহায্য করছে। আর আরেকটা সব থেকে বড় কথা হলো যে যতই আমরা বিভিন্ন জিনিস দিয়ে শিক্ষকদেরকে বেঁধে ফেলার চেষ্টা করি, সেটা বিভিন্ন পেডাগজিক্যাল মেথড হতে পারে, কিন্তু শিক্ষকরা কিন্তু ক্লাসরুমে সবসময় স্বাধীন, কারণ তারা অল টাইম যখন যেভাবে মানে ক্লাসরুমের চাহিদা অনুযায়ী নিজেদের যেমন কমিউনিকেশনের ভাষা মানে কমিউনিকেশন করার পদ্ধতি যেমন পরিবর্তন করবে, নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করবে, সমস্ত কিছু ওখানে কিন্তু ওনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্যটা নিয়ে উনি ক্লাসরুমে এসেছেন, সেই শিক্ষার উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে বা কতটা সফলভাবে উনি শিক্ষার্থীদেরকে দিতে পেরেছেন। তো যেটা কিন্তু এই পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, যেটা কিন্তু শিক্ষকদের খুব মানে কি বলবো ভীষণভাবে সাহায্য করে থাকে, তাহলে কি শিক্ষকের মধ্যে বাউন্ডনেস থাকে না। নেক্সট আরেকটা যেটা যে এখানে পেডাগজি আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা গঠনবাদী একটা বা নির্মাণবাদী পন্থা। তো এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থীরা যেহেতু নিজের কোনো একটা বিষয় সম্পর্কে নিজের মতন করে জ্ঞানের নির্মাণ করছে, এর ফলে কোনো দুজন শিক্ষার্থীর সেম বিষয় সম্পর্কে কিন্তু একই রকমের জ্ঞানের গঠন হবে না।
যেমন আমরা একটা জ্ঞানের গঠন কিভাবে হয় সেটা আমরা তো জেনেছি, সেটা নিয়ে একটা ছোট্ট কথা বলি। আমরা যখন একদম ছোট ছিলাম তখন কি আমরা ভূমিষ্ঠ হওয়ার পরই কুকুর বলে জন্তুটা সম্পর্কে জানতাম যে এটা কুকুর? আমরা জানতাম না। আমরা হয়তো কখনো দেখেছি রাস্তায়, বা কেউ হয়তো আমাদের গার্জিয়ান হয়তো দেখিয়েছেন এই দেখো এটা কুকুর, হয়তো ফার্স্ট যেদিন দেখিয়েছেন সেদিন আমরা দেখলাম যে একটা কালো রঙের কুকুর। তো তাহলে তাহলে বাচ্চাটার মধ্যে এরকম ধারণা হলো, ও আচ্ছা কুকুর মানে এরকম 4টে পা থাকবে, এরকম একটা লেজ থাকবে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, আর কালো রঙের হবে। এবার তার কিছুদিন পরে সে হয়তো অন্য কারোর সাথে বাইরে গেল, সেখানে গেলে দেখলো একটা সাদা রঙের কুকুর, তো সেখানেও কিন্তু তার গার্জেন বলে দিল এই দেখো এটা কুকুর, কিন্তু সে দেখলো কুকুরটা তো আগের দিন কালো রঙের ছিল, তাহলে আজকে আবার সাদা রঙের কি করে কুকুর হলো? সে কিন্তু তার ওই পূর্ব জ্ঞানের পরিবর্তন এবং পরিমার্জন ঘটালো। তার মানে সে ভেবে নিল যে কুকুর কিন্তু কালোও হতে পারে, সাদাও হতে পারে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু, আমি একটা কুকুরের এক্সাম্পল দিলাম, যে কোনো বিষয় সম্পর্কে এইভাবে কিন্তু কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে কি জ্ঞানের নির্মাণ হতে থাকছে। এবং এখানে কি বলা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে কোনো দুজন ব্যক্তির জ্ঞানের নির্মাণ কিন্তু একই হয় না। তো এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ পেডাগজি অ্যাক্রস কারিকুলামে যখন কাজ করছে, তার ফলস্বরূপ আমরা যেটা পাচ্ছি যে জ্ঞানের বিস্তার ঘটছে এবং পুনর্গঠন হচ্ছে, জ্ঞানের বিস্তার এবং পুনর্গঠন হচ্ছে। তার ফলে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে অল টোটাল একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, তার মধ্যে একটা জ্ঞানের প্রতিকল্প বা প্রতিচ্ছবি নির্মাণ হচ্ছে। এরপর আরেকটা যেটা বলি যে এই পেডাগজি অ্যাক্রস কারিকুলাম যেহেতু সবসময় একটা শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসরুমের ওপর জোর দিচ্ছে, বা সেখানে একটা অভীতিকর পরিবেশের ওপর জোর দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু খুব সহজেই জয়ফুল লার্নিং এর মাধ্যমে জিনিস মানে যে কোনো বিষয়বস্তু শিখছে। মানে তাহলে তাদের যেমন ক্লাসরুমটা মোনোটোনাস লাগছে না, খুব সহজেই তারা বিষয়বস্তুটা সম্পর্কে ধারণা গঠন করে নিতে পারছে। আরেকটা জিনিস যেটা যে এখানে কিন্তু এই পেডাগজি অ্যাক্রস কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ইনকোয়ারি বেসড লার্নিংয়ে প্রবেশ করতে পারছে। অনুসন্ধানমূলক যে শিক্ষা, মানে কোনো কিছু একটা সম্পর্কে সবসময় অনুসন্ধিৎসা নিজের মধ্যে থাকছে। এটা হলে কি হয়, যেমন একটু আগে আমরা ওই ফুল পড়ানোর উদাহরণটা দিয়েছিলাম, যে আর্টের টিচার শুধু ফুলটার ছবি আঁকিয়ে কালার করিয়ে দিয়ে চলে গেল, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তো ইচ্ছাটা থাকছে তাহলে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দিলে কি বেরোবে, ভেতরের অংশটা কি বেরোবে, বা হয়তো যে কোন গাছে ফুলটা হয় আমি তো এর আগে দেখিনি, আর যে দেখেছে সে তো এটা তো সে আমার বাড়ির গাছে হয়, বা ওই গাছটা কি ধরনের মাটিতে হয়, কি ধরনের পরিবেশে হয়, এই ব্যাপারগুলো। তার মানে সবসময় ওদের মধ্যে একটা ইনকোয়ারি বেসড লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে শিক্ষার্থীদেরকে কিন্তু প্রবেশ করিয়ে দেয়। এছাড়া ওদের মধ্যে আরেকটা জিনিস হতে পারে যে পারস্পরিক সহযোগিতা, তারপরে শেয়ারিং বা ইকুইটি, বা যেটা ইনক্লুশন বা অন্তর্ভুক্তিকরণ, এইসবের মাধ্যমে বা পারস্পরিক আলাপ আলোচনা আদান প্রদান, এইসবের মাধ্যমে কি কিন্তু তাদের মধ্যে একটা বহু সংস্কৃতি বোধ জাগ্রত হয়। তো এর ফলে কি হয়, যেহেতু আমরা ক্লাসরুমে আমাদের ডাইভার্সিটি দেখা যায়, বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়, এর ফলে তারা একে অপরের সাথে কিভাবে কোঅপারেশন অ্যান্ড থ্রু কোলাবোরেশন কিভাবে তারা কাজ করবে, সেই ব্যাপারটাতেও তারা পারদর্শী হয়ে ওঠে। সেখানে কিন্তু আমাদেরকে আলাদা করে শেখানোর প্রয়োজন হয় না। টিচার যখনই বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন টপিক দিয়ে পড়াতে শুরু করে, তো দলে কাজ করার ফলে যেটা হয় যে তারা কোঅপারেশন সম্পর্কে খুব সহজেই একটা ধারণা করে নিতে পারে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম একদিকে যেমন শিক্ষক এবং শিক্ষার্থীর থিঙ্কিং প্রসেসটাকেও যেমন ডেভেলপ করছে, তার সাথে আমাদের যে ক্লাসরুম এনভায়রনমেন্ট সেটাকেও কিন্তু আরও ডেভেলপ করছে। আগের মতন আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে কেন্দ্রীভূত না থেকে আমরা কিন্তু অনেক বেশি মনোবিজ্ঞানসম্মতভাবে আমরা কোনো বিষয় শিখছি বা কোনো বিষয় সম্পর্কে ধারণা করতে পারছি, বা এটা স্টুডেন্ট টিচারদেরকে আবার কিভাবে মানে সহায়তা করছে, যে স্টুডেন্ট টিচাররা পেডাগজি অ্যাক্রস কারিকুলামের সাহায্যে জানতে পারছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু পড়াতে গেলে কি কি মেথড ইউজ করব এবং কিভাবে ইউজ করব, কিভাবে এক্সিকিউট করব, আমার কোন স্কিলটা কোনখানে প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু তারা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারছে।
তো আশা করি এই আলোচনাটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের এফেক্টিভনেসটা কি। আমরা এতক্ষণ ধরে পুরো ইউনিটটা নিয়ে আলোচনা করলাম। তো পুরো ইউনিটটা আলোচনা করতে গিয়ে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা তৈরি হলো সেটা হলো হোয়াট ইজ পেডাগজি অ্যান্ড পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। মানে পেডাগজি সম্পর্কে আমরা মূল যে জিনিসটা জানলাম যে স্টাডি অফ টিচিং, শিক্ষণ সম্পর্কিত যা কিছু আমরা জানবো সেটাই হলো পেডাগজি। মানে সেখানে সমস্ত কিছু থাকবে, সেখানে যেমন পেডাগজি যার বাংলা শিক্ষণ বিজ্ঞান, সেখানে পেডাগজির মধ্যে যেমন একদিকে বিভিন্ন তত্ত্ব ধারণা থাকবে, সেই ধারণাগুলো কিভাবে আমরা ক্লাসরুমে এক্সিকিউট করব সেই মেথডগুলো থাকবে, কি কি স্কিল আমার লাগবে সেই স্কিলগুলো থাকবে, কিভাবে আমরা মনোবিজ্ঞানসম্মত উপায়ে সেই ধারণাগুলো বা তত্ত্বগুলো আমরা কোনো বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে তুলে ধরবো সেই জিনিসগুলোও যেমন আমরা জানবো, কিভাবে বিষয়বস্তু নির্বাচন করতে হবে, কিভাবে সেটার উপস্থাপন করতে হবে, সমস্ত বিষয়টা নিয়ে আমরা জানবো। কারণ কি, পেডাগজি যেটা আমরা আগে আলোচনা করেছিলাম শিশুকে পরিচালনা করা, তো শিশু আগে সেটা শিশু অর্থে ব্যবহৃত হতো, কিন্তু এখন শিশু বলতে আমরা বলতেছি যে শিক্ষার্থীকে পরিচালনা করা। এবার শিক্ষার্থীকে পরিচালনা করতে গেলে আগে সবসময় কিন্তু তার বয়স এবং মেন্টাল স্টেটটা আমাকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, তবেই তাকে কিন্তু ঠিকঠাকভাবে পরিচালনা আমরা করতে পারবো। নেক্সট যেটা তারপরে আমরা যেটা জানলাম যে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, যে কারিকুলামে বা পাঠ্যক্রমে পেডাগজি কিভাবে হেল্প করছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু পেডাগজি সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেছি যে পেডাগজি বেসিক্যালি হচ্ছে একটা কিভাবে টিচিংকে আরও উন্নত করব সেই একটা পদ্ধতি টিচিং, যেটা হচ্ছে কিন্তু যেখানে দেয়ার ইজ এভরি স্কোপ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট। তো সেখানে কি হয় যে যেহেতু আমরা মানে পরপর সময়ের সাথে সাথে ডেভেলপমেন্টের একটা সুযোগ পেয়ে যাই, সেই জন্য পেডাগজি অ্যাক্রস কারিকুলাম কি করে যে পেডাগজিকে আমরা কারিকুলামে আরও ভালোভাবে কিভাবে ব্যবহার করতে পারবো সেটা নিয়েও কিন্তু একটা সম্যক ধারণা আমাদেরকে দিচ্ছে। এরপর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম যেটা ক্লাসরুমে আমরা যে অ্যাপ্লিকেশন সেটা সম্পর্কে দেখলাম, যে অ্যাক্রস কারিকুলাম বা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা এখানে পেডাগজি অ্যাক্রস কারিকুলামে এসছে। একটা সাবজেক্ট থেকে আমরা কিভাবে অন্য আরেকটা সাবজেক্টে যাচ্ছি, থ্রু পেডাগজি আমরা যাচ্ছি, একটা ক্রস বর্ডার মুভমেন্ট চলছে, যে জেনারেলি একজন আরেকজনের একটা মানে যদি ক্রস বর্ডার ট্রেড সম্পর্কে আমরা জেনেছি যে দুটো দেশের মধ্যে যদি ট্রেড হয় তাহলে এ ওর বর্ডার ক্রস করে ট্রেড করছে, আবার ও ওর বর্ডার ক্রস করে ট্রেড করছে, সেরকম কারিকুলাম পেডাগজির মধ্যে একটা ক্রস বর্ডার মুভমেন্ট চলছে। তো এটা তো আমাদের বেসিক থিম। তো আশা করি এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা একটা মানে করতে পেরেছি। এরপর নেক্সট যেটা আমরা আলোচনা করেছিলাম যে কনসেপ্ট ফরমেশন বা কনসেপ্ট ফরমেশনের ক্ষেত্রে আমরা কতগুলো পদ্ধতির কথা বলেছিলাম, যে যেমন পর্যবেক্ষণ পদ্ধতি বা আবিষ্কার পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, সেখানে চলে আসছিল ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল চলে আসছিল, বা সেখানে বিভিন্ন রকমের নির্দেশ দান, ডিরেক্ট ইনস্ট্রাকশন, ইনডিরেক্ট ইনস্ট্রাকশন, এইভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে জ্ঞানের মানে বা ধারণার গঠন করব। হ্যাঁ, তো এখানে কি হয় যে ধারণার গঠনটা আবার পেডাগজি অ্যাক্রস কারিকুলামেও কিন্তু আমরা দেখছি যে পেডাগজির যে বিষয়বস্তু সেটা কারিকুলামের যে বিষয়বস্তুটা সেটা সম্পর্কে কিন্তু আমরা ধারণাই গঠন করছি, এবং ওই যে পদ্ধতিগুলো নিয়ে বললাম ওই পদ্ধতিগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সেই ধারণাটা গঠন করছি। এরপর যেটা যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা আমরা সম্পর্কে আমরা জেনেছি যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে আমরা কি জানলাম, যে শিশু বা শিক্ষার্থী তার পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞানের নির্মাণ করছে। তো এখানে আমরা একটা জিনিস যদি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি, একটা এখানে বিষয় দেখা যেতে পারে যে আমরা পেডাগজিতে পড়েছিলাম যে সবসময় কিন্তু পদ্ধতিমাফিক পরিকল্পনা এবং প্রস্তুতি দরকার। তো সেই জন্য আমরা কোনো কিছু লেসন যখন আমরা ক্লাসরুমে নিয়ে যাব তার আগে লেসনটা প্ল্যানিং করে নেওয়া খুবই দরকার। তো এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ কিন্তু একটা 5E মডেলের কথা বলে। 5E, 5টা ই। E ফর এনগেজমেন্ট, E ফর exploration, E for explanation, E for elaboration and E for evaluation.
5E মডেল। তো এই 5E মডেলের উপর বেশ করে কিন্তু আমরা লেসন প্ল্যানিং করতে পারি। কেমন? যে ফার্স্ট আমাদের কি ছিল? এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? কোনো টপিকটা আমি পড়াতে যাচ্ছি, সেখানে আগে কি স্টুডেন্টদেরকে তো এনগেজ করতে হবে। আগে যে আমি ক্লাসরুমে ঢুকলাম, আমি একজন শিক্ষক, আমি ক্লাসরুমে ঢুকলাম, তাদেরকে তো আগে আমার কথা শোনার জন্য তাদের মনটা আমার দিকে নিয়ে আসতে হবে, যাতে তারা ভালোভাবে আমার কথাটা শুনতে পারে। তাদেরকে যদি আমি আমার মধ্যে এনগেজই না করতে পারলাম, আমি তো পাঠদানই করতে পারবো না। তো এই এনগেজমেন্টটা কিন্তু আমরা লেসন প্ল্যানিংটাকে যদি আমরা 3টে স্টেজে ভাগ করি, প্রিপারেশন, প্রেজেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, তো সেক্ষেত্রে এই এনগেজমেন্টটাকে কিন্তু আমরা সবসময় প্রিপারেশন স্টেজে রাখবো। কেন না? এনগেজমেন্টটা কিন্তু একটা স্টুডেন্টকে কোনো একটা ক্লাসে কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আগে এনগেজ করতে হবে, ওই এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য এটা হচ্ছে আমার প্রিপারেশন স্টেজে দেওয়া যাচ্ছে এনগেজমেন্ট। নেক্সট আসছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে এক্সপ্লোর করা, উদ্ভাবন করা। তার সাথে হচ্ছে এক্সপ্লেনেশন অ্যান্ড ইলাবোরেশন। যে টপিকটা পড়াতে চাইছি সেই টপিকটার সম্পর্কে সেই টপিকটা রিলেটেড কিছু জিনিস দিলাম, যে জিনিসগুলো করতে করতে কিছু অ্যাক্টিভিটি দিলাম, যেগুলো করতে করতে কিন্তু ওই জিনিসটা ওর মাথায় আসতে শুরু করলো, উদ্ভাবন হতে শুরু করলো। নেক্সট আসছে এক্সপ্লেনেশন। এখন যখনই বিষয়টা উদ্ভাবন হলো, আমার মূল বিষয়বস্তুটা আমি কিন্তু তাদের সামনে এক্সপ্লেন করতে শুরু করলাম। এবং নেক্সট হচ্ছে ইলাবোরেশন। যখনই এক্সপ্লেন করলাম, আমার মূল বিষয়বস্তুটা এক্সপ্লেন করার সাথে সাথে সেটা বিভিন্ন দিকে কিভাবে এক্সপান্ড করছে, ইলাবোরেট করছি তাকে। তো তাহলে এই 3টে বিষয় আমরা কিন্তু দেখে নিচ্ছি যে প্রেজেন্টেশন স্টেজ যে আছে লেসন প্ল্যানিংয়ের, সেই প্রেজেন্টেশন স্টেজে কিন্তু এই 3টেই যাচ্ছে। আর একদম লাস্ট স্টেজে পুরো লেসনটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি যে শিখন উদ্দেশ্যটা নিয়ে আমি আমার ক্লাসে এসেছিলাম, সেই শিখন উদ্দেশ্যটা কতটা সফলভাবে আমি ওদেরকে দিতে পেরেছি, বা ওরা কতটা সফলভাবে সেই শিখন উদ্দেশ্যগুলো নিতে পেরেছে, অর্জন করতে পেরেছে, সেটা দেখার জন্য কিন্তু আমাকে ইভ্যালুয়েশন করতে হবে। তো সেটা অবশ্যই আমরা ক্লাসরুমে পড়াতে পড়াতে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হতে পারে, একটা ছোট্ট ওয়ার্কশিট দিয়ে আমরা ইভ্যালুয়েশন করতে পারি, যে কোনো একটা মেথড। তো এটাও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই লাস্ট বা ইভ্যালুয়েশনটা কিন্তু আমরা দেখছি লেসন প্ল্যানিং এর ইভ্যালুয়েশন স্টেজে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা আমরা ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করছি। এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের 5E মডেলটা আমরা যে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানিং এর যে স্টেজগুলো, প্রিপারেশন স্টেজ, প্রেজেন্টেশন স্টেজ অ্যান্ড ইভ্যালুয়েশন স্টেজ, এই 3টে স্টেজের মাধ্যমে 5E মডেলটাকে কিভাবে আরো বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করতে পারছি। আর লাস্টলি যেটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এটা তো এখন যাই করাবো সবই চাইল্ড সেন্ট্রিক হতে হবে। কারণ চিলড্রেন ছাড়া কিন্তু ক্লাসরুম, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ছাড়া ক্লাসরুমের কথা ভাবা যায় না। তো এটা আগেই অলরেডি ডিসকাস করা হয়ে গেছে যে সবসময় আমাদেরকে দেখতে হবে যে শিক্ষার্থীর বয়স এবং তার মেন্টাল ডেভেলপমেন্টের স্টেজ অনুযায়ী আমাকে সবসময় আমার শিক্ষণের বিষয়বস্তু যেমন নির্বাচন করতে হবে, সেরকম তাকে সেই পদ্ধতি অবলম্বন করে শিক্ষা দিতে হবে। আমি এমনভাবে আমি দেব যাতে একদিকে যেমন তাদের বয়সটা এবং মেন্টাল ডেভেলপমেন্টটাও আমাকে খেয়াল রাখতে হবে, তার সাথে কিন্তু আমাকে ক্লাসরুমের ডিসিপ্লিনটাও খেয়াল রাখতে হবে। ক্লাসরুমের ডিসিপ্লিন যেন কোনোভাবে হাতের বাইরে বেরিয়ে না যায়। আমি হয়তো খেলার ছলে শিক্ষা দিতে গেলাম, কিন্তু আমি ক্লাসটাকে সামলাতে পারলাম না, সেখানেও কিন্তু আমার যেটা যে উদ্দেশ্যে আমি ক্লাসরুমে এসেছিলাম সেটা কিন্তু সফল হচ্ছে না। তো এটা আমাদেরকে দেখতে হবে। আর বিভিন্ন মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো যেটা আমাকে ইউজ করতে হবে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ক্ষেত্রে, এটা একটা যেমন। আর আরেকটা যেটা জিনিস, যে ক্লাসরুমে সবসময় আমরা একটা বা পঠন পাঠনের ক্ষেত্রে সবসময় আমরা একটা অভীতিকর একটা পরিবেশ গঠন করার চেষ্টা করব জ্ঞানের নির্মাণে বা জ্ঞানের কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো সেটা আমরা আগেই আলোচনা করেছিলাম, যাতে স্টুডেন্টদেরকে কোনোভাবে ক্লাসরুমে বকাঝকা না করা হয়, তাদেরকে যাতে তাদের মতন করে বোঝানো হয়, তারা যাতে মনোটোনাস বা পুঁথিগত বিদ্যার মধ্যে যাতে বা বই রিডিং পড়ানো সেটার মধ্যে না থেকে তাদেরকে হয়তো কোনো হাতে কলমে কাজ করতে দেওয়া হলো, কোনো অ্যাক্টিভিটি দেওয়া হলো, ছোট ছোট গ্রুপে ভাগ করে দিয়ে কোনো অ্যাক্টিভিটি দেওয়া হলো। এইভাবে আমি যদি করাই তাহলে কিন্তু কখনোই ক্লাসরুমে ভয়ের পরিবেশ তৈরি হবে না। সেখানে আবার আরেকটা জিনিস দেখতে হবে যে শিক্ষক মহাশয় যেন কখনোই অকারণে এমন কিছু শব্দের ব্যবহার না করেন যেটাতে কিন্তু ওদের মনে কষ্ট হয় বা
ওরা মানে বুঝতে পারে যে ওদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে না বা কোনোভাবে দমিয়ে দেওয়া হচ্ছে, মানে ওদের যে ইনকোয়ারি করার যে ইচ্ছেটা সেটা কিন্তু আমাদেরকে সবসময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তবেই কিন্তু আমরা একদম আর টিচারকে যাতে ভয় না করে, তাদের মধ্যেকার সমস্ত কোশ্চেন যে কোশ্চেনগুলো তারা টিচারকে করতে চাইছে সেগুলো যেন টিচার স্টুডেন্ট রিলেশনটাই এরকম হবে, তারা যাতে খুব সহজেই তাদের যে এনকোয়ারিগুলো সেগুলো টিচারের সামনে নিয়ে আসে এবং টিচার যেন তাদের এনকোয়ারিগুলো ঠিকঠাকভাবে উত্তর দিয়ে তারা যেটা জানতে চাইছে সেটা জানাতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি তো আমরা দেখব যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনও যেরকম আমরা ক্লাসরুমে দিতে পারবো সেরকম কিন্তু ক্লাসরুমে কোনো ভয়ের পরিবেশেরও সৃষ্টি হবে না। আচ্ছা, আমরা এতক্ষণ পুরো ইউনিটটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা অর্জন করলাম। তো এখন এই পুরো ধারণাটা পাওয়ার পর যেটা মানে আমরা এখন করব সেটা হচ্ছে এই ধারণাগুলো মাথায় রেখে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। যেমন আমরা জগদীশ চন্দ্রের যে কনসেপ্ট ম্যাপটা বা ওয়াটার নিয়ে যে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের ক্লাসরুমে ইউজটা দেখিয়েছিলাম, সেরকম একটা কাজ আমরা করতে পারি। মানে একটা কোশ্চেন রইল, প্রিপেয়ার এ কনসেপ্ট ম্যাপ about environmental pollution on the basis of pedagogy across curriculum approach or interdisciplinary approach। এটা একটা 10 মার্কসের কোশ্চেন, আমি আবার রিপিট করছি, প্রিপেয়ার এ কনসেপ্ট ম্যাপ about environmental pollution on the basis of pedagogy across curriculum approach or interdisciplinary approach। নেক্সট আর একটা কোশ্চেন যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে, briefly discuss the objectives of constructivist approach in pedagogy across curriculum। briefly discuss the objectives of constructivist approach in pedagogy across curriculum। এটাও একটা কিন্তু 10 মার্কসের কোশ্চেন। তো আশা করি এই যেভাবে আমাদের ইউনিটটা আলোচনা করা হলো সেইটা থেকে হয়তো আমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই করে নিতে পারবো।